এক গ্রামের এক মায়ের দুই সন্তান। বড় সন্তানের নাম রাবণ, ছোট সন্তানের নাম লালটু। লালটু সৎ, নিঃস্বার্থ ছাড়াই কাজ করে, আর বড় ছেলে অহংকারী, স্বার্থপর। বড় ছেলে বিবাহিত আর ছোট ছেলে অবিবাহিত। রাবণে পুড়ছিল ভীষণ অহংকারী। একদিন রাবণের বউ চন্দ্রা এসে বলল, এই বুড়ি, এত যে গান্ডে পিণ্ডে গিলিস, কোনো কাজ তো করতে পারিস? সব সময়ে বসে খাওয়া, আর কতদিন এইভাবে খাবি? যা, আজ তুই রান্নাটা করবি। শুধু বসে বসে খাওয়া, একেবারে মহারানী মনে হচ্ছে। বৌমা, আমি তো উঠে দাঁড়াতেই পারছি না। আমি রান্না করব কি করে? আমার মন চায় রান্না করতে, কিন্তু আমি যে দাঁড়াতেই পারছি না। কি করব বলো? লালটু আড়াল থেকে তার বৌদির কথা সব শুনে ফেলে। লালটু এসে বলল, আরে বৌদি, তুমি এসব কি ধরনের কথা বলছো? মা ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, আর তুমি বলছো তাকে রান্না করতে বলছো? হলো যা আমার, ও নাকে কেন বলছি? এ নাকে বনার দরকার। বলি, পয়সা রোজগার করো তুমি, যাও না, অতই যখন দরদ নিজে রান্না করে খাও না। আমি না হয় একা রোজগার করতে পারি না, কিন্তু বাড়িতে সমস্ত কাজ আমি তো করি। সব কাজ তুই করিস মানে? আর আমি কি বাড়ি দালালিগিরি করি নাকি? তুই এমনভাবে কথাগুলো বলছিস, আর তুই টাকা ইনকাম করিস? চন্দ্রার দিকে একবার তাকিয়ে দেখ কি হাল হয়েছে ওর। তোদের জন্য চন্দ্রাও তো খাটতে পারবে না। তাই বলে তুই মাকে দিয়ে রান্না করা দি? মা তো বাড়িতে বসেই থাকে, রান্না করলে কি সমস্যা? মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মা দাঁড়িয়ে থাকতে পারছে না, তুই বলছিস মাকে রান্না করতে? হ্যাঁ হ্যাঁ বলছি, এই বাড়িতে থাকতে গেলে কাজ করতে হবে, না হলে তোরা অন্য কোথাও চলে যা। তুই আমাদের তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, তোরা চলে যা, যেখানে মন সেখানে। আমি আর তোকে দেখতে পারবো না। এই কথা শুনে লালটুর মনের মধ্যে যেন পাথর ভেঙে পড়ল। মাগো, আমাদের নিজের বলে আর কিচ্ছু রইল না। তুমি আমার সাথে যাবে, তুমি চিন্তা করো না, আমি ঠিকঠাকভাবে দুটি পেট চালিয়ে নিতে পারবো। হ্যাঁ লালটু, আমি তোর সাথেই থাকবো। তুই আমাকে নিয়ে চল লালটু। এই অহংকারী ছেলের সাথে থাকার চেয়ে রাস্তায় পচই মরা ভালো। দেখো ভাই, এর থেকে আর কম নেওয়া যাবে না, না হলে তুমি অন্য কোথাও গিয়ে ঘর খোঁজো, এই আমি বলে রাখলাম। না দাদা, আমার আর ঘর লাগবে না, আমি ঘর খুঁজে নেব। বলছি দাদা, এই বাড়িটা আমাদেরকে দিন, তাহলে খুব উপকৃত হতাম, কারণ আমার বৃদ্ধ মাকে নিয়ে আজ আমি পথহারা। কি বলছো তুমি ভাই? তুমি তোমার বৃদ্ধ মাকে নিয়ে পথহারা? কি করে ভাই, তোমাদের কোনো বাড়ি ছিল না? সে অনেক কথা বাবু। আমাকেও একটু বলো, আমি শুনি। লালটু কথা শুনে তখন বিক্রম সিংয়ের মনির ভিতরটা কেমন হয়ে গেল। আজ থেকে এই বাড়ি তোমার, আর যতদিন না তুমি ঠিকঠাকভাবে একটা কাজ পাচ্ছ, ততদিন আমাকে বাড়ি ভাড়া 1 পয়সা লাগবে না। তুমি তোমার বৃদ্ধ মাকে নিয়ে নিশ্চিন্তে থাকো।
লালটুর মনে সামান্য হলেও মনটা একটুকু হাসিতে ভরে উঠল। মা একটু ঘুমোক, আমি কিছু খাবারের ব্যবস্থা করি। অনেকটা পথ অতিক্রম করে এসেছে, না যায় আর দেরি না করে খাবারের ব্যবস্থা করি। লালটু মাথায় করে সবজি বিক্রি করে জীবন মোটামুটিভাবে চলছিল। মা অসুস্থ, তবু ছেলেকে সবসময় সাহস দিত। গ্রামে খবর ছড়ায় জঙ্গলের ভিতরে একটি পাথরের মূর্তি আছে, তার 3টি কর্ম করে দিলে ধনের অন্তে ভরে দেয়। কিন্তু সাবধান, আর যদি তার বলা মতো কর্ম কেউ যদি না করতে পারে, তার প্রাণ ওখানেই শেষ। লালটু দাঁড়িয়ে কথাগুলো শুনে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেয়। জানো মা, আজ আমি যখন সবজির বিক্রি করে বাড়ি আসছিলাম, তখন কিছু পাড়াপড়শি লোক বলছিল জঙ্গলে একটি পাথরের মূর্তি আছে, তার বলা মতো কাজ যদি করে দেওয়া হয় তাহলে তাকে সে ধনে রত্নে ভরে দেয়। হ্যাঁ লালটু, আমিও একটু একটু শুনলাম সেই ভয়ঙ্কর গভীর জঙ্গলে মূর্তির কথা, কিন্তু তুই কখনো যাবি না, আমি বলে রাখলাম। মা, তুমি অত চিন্তা করো না, আমরা গরিব বলে আমাদের কি বুকে সাহস নেই? আমি যাব মা, আমি দেখতে চাই সে কেমন মূর্তি। লালটু তার মায়ের কথা না শুনে সে জঙ্গল দিকে রওনা দিল। দাঁড়াও বালক, তুমি এই দিকে কোথায় যাচ্ছ? তুমি জানো না এই জঙ্গলে কেউ এলে আর ফিরে যায় না। এই জঙ্গলে এক মায়াবী পাথরের মূর্তি আছে, তুমি জানো না? আমি জানি পণ্ডিত মশাই, সেই জন্য তো এত ভয়ঙ্কর গভীর জঙ্গলে এসছি। তুমি জেনে শুনে এসছো মানে? তুমি কি মৃত্যুকে ভয় পাও না? আরে পণ্ডিত মশাই, আমি যদি মৃত্যুকে ভয় পেতাম তাহলে এই গভীর জঙ্গলে আসতাম। তুমি কিন্তু আর এগিয়ে যেও না, তুমি এখান থেকে ফিরে যাও। আমি ফিরে যাবার জন্য আসিনি, আপনি আমার রাস্তা থেকে সরে দাঁড়ান, আমাকে যেতেই হবে। তুই কে? কেন এসেছিস এখানে? তুই জানিস না এখানে কেউ এলে আর ফেরে না? আমি এসছি ধনরত্নের জন্য, কিন্তু তার জন্য আমায় কি করতে হবে বলুন? কি? হা 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 হা। ধনরত্ন পেতে গেলে তোকে আমার 3টে কাজ করে দিতে হবে। তুই কি পারবি? আর একটা কাজ ঠিকঠাক ভাবে না পারিস তবে তো এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। ওরে বাবা, এত ভীষণ ভয়ঙ্কর! ভয় পেলে চলবে না। যখন সাহস করে এসেছি তখন আমি সম্পূর্ণ কাজ করে ছাড়ব। আমি আপনার 3টে কাজে সম্পূর্ণ করব, কিন্তু আমার একটা শর্ত আছে। বল, তোর কি শর্ত? তোর সব শর্ত আমি পূরণ করব।
আমি আপনার দুটি শর্ত পূরণ করার পর আমাকে অর্ধেক স্বর্ণ মুদ্রা দিতে হবে। 3টি কাজ সম্পূর্ণ শেষ করার পর আপনার কথা মতো পুরো স্বর্ণ মুদ্রা দিতে হবে। বেশ, ঠিক আছে। আমার প্রথম কাজ হলো তোমাকে সাদা কালারের পক্ষীরাজ ঘোড়ার শিং আনতে হবে। বেশ, ঠিক আছে। আমি প্রথম কর্মের জন্য প্রস্তুত। আমি ওই সাদা পক্ষীরাজ ঘোড়ার শিং নিয়ে ফিরে আসছি। এই বলে লালটু সেই সাদা পক্ষীরাজ ঘোড়ার শিং আনতে চলল। চলে তো এলাম, কিন্তু পক্ষীরাজ ঘোড়ার কখন ওপর থেকে নিচে নেমে আসে তাও তো জানি না। আর আমি ওই পক্ষীরাজ ঘোড়া কোনোদিন চোখেই দেখিনি। যায়, এগিয়ে যায়। আরে, ওখানে কি একটা পড়ে আছে? দেখে তো মনে হচ্ছে ওটা দোয়েল পাখি। ওটা অমনভাবে পড়ে আছে কেন? যাই, গিয়ে দেখি। বেচারা দোয়েল পাখিটির কি হয়েছে? এবার আমি কি করে বুঝবো ওর কি হয়েছে? হে ভগবান, আমাকে বোঝার শক্তি দাও। লালটু ভগবানের কাছে প্রার্থনা করে। তখন দোয়েল পাখিটি বলে, তুমি কে গো? লালটু দোয়েল পাখিটির কথা শুনে অবাক হয়ে গেল। মনে প্রশ্ন জাগল, পাখি আবার মানুষের মতো কথা বলে? এ কি, তুমি কথা বলতে পারো, তা আবার এক মানুষের কণ্ঠের মতো? কি করে সম্ভব? কিন্তু এরকম তোমার অবস্থা হলো কি করে, আমাকে বলো। তার আগে তুমি বলো, তুমি কি শিকারী? না না, আমি শিকারী না। আমি এক গরিব বৃদ্ধ মায়ের সন্তান। তুমি এবার বলো, তোমার এরকম অবস্থা কি করে হলো? আমি এখানে আজ 5 দিন ধরে একইভাবে পড়ে আছি। আমি আকাশে উড়ে যাচ্ছিলাম, তখন একটা চিল আমাকে ডানার বাড়ি মেরে মাটির নিচে ফেলে দেয়। তাই আমার ডানার ভীষণ আঘাত পেয়েছে। আমি নড়তে চড়তে পারছি না। আমি কি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো? বলো, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ, তোমার সাহায্য আমার খুবই দরকার। তুমি আমাকে হাতে ধরে আমার 2টি ডানা টেনে দাও, তাহলে আমি উড়তে পারবো। লালটু দোয়েল পাখিটার ডানাগুলো টেনে দিল, আর পাখিটি ডানাগুলো আস্তে আস্তে নিয়ে উড়তে লাগলো। হে মানব, আজ আমি তোমার জন্য আমার নিজের প্রাণ ফিরে পেলাম। নিশ্চয়ই আমার ভাগ্যটা ভালো ছিল, না হলে আমি 5 দিন ধরে একইভাবে পড়েছিলাম এই জঙ্গলে। কত জানোয়ার আমাকে খেয়ে ফেলতো। আজ তোমার জন্য আমার নিজের প্রাণটুকু ফিরে পেলাম। ধন্যবাদ মানব। না না, ধন্যবাদ বলছো কেন? এটা আমার কর্তব্য ছিল। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে ঠিক আমি এটাই করতাম। আর আমি এই জঙ্গল দিয়ে এক পক্ষীরাজ ঘোড়ার সন্ধানে যাচ্ছিলাম, তাই তোমাকে আমি দেখতে পেয়েছিলাম। তুমি পক্ষীরাজ ঘোড়ার সন্ধানে যাচ্ছ? হ্যাঁ বন্ধু, তুমি কি বলতে পারবে পক্ষীরাজ ঘোড়া কোথায় পাবো? দোয়েল সব জানে, দোয়েল সব জানে, দোয়েল সব জানে। আমাকে একটু বলবে দোয়েল বন্ধু? নিশ্চয়ই বন্ধু। তুমি সামনের দিকে এগিয়ে গিয়ে দেখবে একটা বড় গাছ আছে। সেই গাছের কাছে তুমি দাঁড়িয়ে থাকবে। দেখবে ওখানে পক্ষীরাজ ঘোড়া সুন্দর সুন্দর হারালো ঘাস খেতে আসে। তখনই তুমি দেখা করতে পারবে। তুমি যাও বন্ধু, ওর আসার টাইম হয়ে গেছে। তোমার সাথে আবার পরে দেখা হবে। বাই বন্ধু। এই বলে দোয়েল পাখিটি চলে গেল। লালটু দোয়েলের কথা মতো এগোতে লাগলো।
এই তো সেই বড় গাছ, যা দোয়েল পাখি বলেছিল আমাকে এখানে বসেই অপেক্ষা করতে হবে পক্ষীরাজেরা। লালটু গাছের নিচে বসে রইল, আর সন্ধে গড়াতেই পক্ষীরাজ নিচে নেমে এলো। ওই তো পক্ষীরাজ ঘোড়া নিচে চলে এসছে। কি সুন্দর, অপূর্ব! এত সুন্দর ঘোড়া আমি জীবনে দেখিনি। যাই, সামনে যাই। তুমি কে মানব, আর তুমি এখানে কেন এসেছো? আমি এক বৃদ্ধ গরিব মায়ের ছোট সন্তান লালটু। আমি এখানে এসেছি আপনার জন্যে, পক্ষীরাজ মশাই। আমার জন্য? কেন? পক্ষীরাজ মশাই, তোমার মাথার উপরে যে শিংটা আছে সেটাই নিতে এসছি, কারণ ওই শিংটা আমায় দিলে অনেক উপকৃত হতাম। আমার এই শিং কেন দরকার? দরকার কারণ তোমার ওই শিঙে কারো হয়তো প্রাণ বাঁচতে পারবে। আমি তোমাকে আমার শিং দিতে পারি, কিন্তু আমার দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, আর যদি ভুল হয় তাহলে আমারই মতো তোমার রূপ পরিবর্তন হবে। তুমি কি রাজি? হ্যাঁ, আমি রাজি। বলো তোমার কি শর্ত? আমার প্রথম প্রশ্ন, মাথায় মুকুট আছে কিন্তু সে রাজা নয়। লালটু প্রশ্নটি শুনে অবাক হয়ে যায়। তারপর সে বলল, প্রশ্নটির উত্তর হলো আনারস। ঠিক। আমার দ্বিতীয় প্রশ্ন, মাথা আছে কিন্তু হাত পা নেই। এই প্রশ্নের উত্তরটা হলো পেরেক, কারণ তার মাথা আছে কিন্তু হাত পা নেই। সঠিক উত্তর। এই নাও আমার শিং। তুমি ধন্য মানব, কারণ তুমি সাহসী ও বুদ্ধিমান। যাও, তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও। আমাদের আবার পরে দেখা হবে। বেশ, হাসি পক্ষীরাজ বন্ধু, আবার পরে দেখা হবে। পক্ষীরাজের দেওয়া শিংটা নিয়ে লালটু পুনরায় সেই পাথরের মূর্তি কাছে চলে গেল। হে মূর্তিবান, আমি পেরেছি। আমি পক্ষীরাজের মাথার শিং নিয়ে আসতে পেরেছি। বাহ, যা আজ পর্যন্ত কেউ পারেনি, তুমি সেটা পেরেছো। কেউ ভয়ের কারণে এই কাজ করেনি, আর এই কাজ তুমি করে দেখিয়েছো। ওটা আমার পায়ের নিচে রাখো। আমার দ্বিতীয় শর্ত হলো সিংহের দাঁত আনতে হবে। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু মনে রাখবেন আমি দুটি শর্ত পূরণ করে আমায় অর্ধেক স্বর্ণ মুদ্রা দিতে হবে, ঠিক আছে? তোর কথাটা আমার মাথার মধ্যে ভালোভাবে ঢুকে আছে। লালটু তার দ্বিতীয় শর্তর জন্য এগিয়ে গেল। লালটু যখন জঙ্গলে ভেতর দিয়ে আসছিল, তখন একটা সিংহের বাচ্চা জলে ডুবে যাচ্ছিল। লালটু তখন এদিক সেদিক না ভেবে বাচ্চাটাকে বাঁচিয়ে নিল। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও, মরে গেলাম আমি, জলের মধ্যে ডুবে যাচ্ছি, কেউ আমাকে বাঁচাও। তখন লালটুর কাছে এক বড় সিংহ চলে আসে। লালটু ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে। তখন সিংহটি বলল,
তুমি ভয় পেও না মানব। তুমি যে আমার এই ছোট্ট বাচ্চাটিকে বাঁচিয়ে কত যেই উপকার করছো তা আমি বেঁচে থাকতে কখনোই ভুলব না। লালটু সিংহের বাচ্চাটিকে বাঁচায় আর সিংহটি বলে, তুমি যে আমার বাচ্চাটাকে মৃত্যু হাত থেকে বাঁচিয়েছ, আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। বলো, আমি তোমাকে কিভাবে উপকার করতে পারি? সিংহ মশাই, আপনার কাছে আমার একটা জিনিস চাওয়ার ছিল। আপনার এক টুকরো দাঁত দরকার। তুমি কি আমায় দেবে? দাঁত কেন? দরকার পড়লে আমার প্রাণও দিয়ে দিতে পারি। আমার বাচ্চাটিকে বাঁচিয়েছ, এই নাও আমার এক টুকরো দাঁত। আমি এর উপকার কখনো ভুলব না। আমি আসি বন্ধু, আবার দেখা হবে। বাই ছোট রাজা, আমি এখন আসি। লালটু এই বলে সিংহের দাঁত নিয়ে সেই মূর্তি বানের কাছে চলে গেল। হে মূর্তিবান, আমি তোমার দ্বিতীয় শর্ত পূর্ণ করতে চলেছি। আমি জানতাম মানব, তুমিই পারবে, কারণ তুমি তো প্রথম শর্তটি আগেই পূরণ করে ফেলেছ। ওই সিংহের দাঁতটা আমার পায়ের নিচে রেখে দাও, আর আমি তোমাকে অর্ধেক না পুরা স্বর্ণমুদ্রা দিচ্ছি। মূর্তি পায়ের নিচে সিংহের দাঁতটি স্পর্শ হতেই কেমন একটি লাল কালারের আলো জ্বলে উঠল। এই মূর্তিবান, আপনি আপনার কথা রেখেছেন, তাও আমাকে অর্ধেক না পুরা স্বর্ণ মুদ্রা দিয়েছেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তা আমি বুঝে উঠতে পারছি না। আমার যে গরিব বৃদ্ধ মাকে এবার থেকে কিছু ভালোভাবে খাওয়াতে পারবো। কিন্তু আমি তোকে আরো স্বর্ণমুদ্রা দিতে চাই। তুই এটাকে নিয়ে বাড়ি যা। পরের দিন এসে আমার 3 নম্বর শর্তটি পূরণ করে দিতে পারলে এর থেকে দুগুণা আরো বেশি দিতে চাই। না মূর্তিবান, আমার আর চাই না। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি পেয়ে গেছি। এর থেকে আমার আর চাই না। আর হ্যাঁ, আমি পরের দিন এসে আপনার 3 নম্বর শর্তটি পূরণ করব, এই আমার প্রতিজ্ঞা। কিন্তু পরে আর 1 ফটিক করি স্বর্ণমুদ্রা আমার চাই না। আমি এখন বাড়ি যাচ্ছি। আমার মাটা যে কি করছে, আমি এখন আসি। বেশ, ঠিক আছে, তুই কিন্তু পরের দিন এখানে চলে আসিস। কিন্তু সাবধান, তোকে যেই স্বর্ণমুদ্রা আমি দিয়েছি, তুই যদি না আসিস তাহলে কিন্তু স্বর্ণমুদ্রাগুলো মাটিতে মিলিয়ে যাবে, মনে রাখিস। ও, তুমি চিন্তা করো না। লালটু যাকে কথা দেয় তার কথা কখনো ফেলে না। আমি ঠিক চলে আসব। আমি এখন আসি। লালটু খুশি মনে কলসি ভরা স্বর্ণমুদ্রা নিয়ে বাড়ি ফিরে গেল। হ্যালো বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার অনুরোধ, এই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এই ভিডিওটিকে বানাতে অনেক মেহনত লেগেছে। আবার আসছি পার্ট 2 নিয়ে।